স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নগর পরিকল্পনাকে থোড়াই কেয়ার করে পরিসর বাড়ছে রাজধানী ঢাকার। এর ফলে নাগরিক জীবনে এসে আসছে নানা দুর্ভোগ। বায়ু, পানি, শব্দসহ সর্বত্রই দূষণের ছড়াছড়ি এই শহরে। একটি পরিকল্পিত রাজধানী গড়ার মূল দায়িত্ব যাদের, সেই রাজুক একটি বিস্তারিত নগর পরিকল্পনা দিতেও এখন পর্যন্ত সফল হতে পারেনি। এসব নিয়ে আজকের আলোচনা। আমরা আলোচনা করছি কেমন ঢাকা চাই এই শিরোনাম। আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি এবং বুয়েটের নগর আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর সারোয়ার জাহান। আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্ল্যানিং মেম্বার এবং বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ আব্দুল মান্নান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক নগরবিদ ইকবাল হাবিব। স্বাগত আপনাদের। অধ্যাপক সারোয়ার জাহান, আপনার কাছে জানতে চাইবো যে রাজধানী ঢাকার উন্নয়ন কর্ম তদারকে অনেক প্রতিষ্ঠান জড়িত। আপনাদের কাছে শুনেছি যে এর মধ্যে রাজুক ছাড়াও ডিসিসি, ওয়াসা, তিতাস, পরিবেশ দপ্তর, ডিএমপি, বিআরটিএ, জেলা প্রশাসন সহ যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির মধ্যেই নানা ধরনের সমন্বয়হীনতা রয়েছে। এই সমন্বয় আনার উপায় কি? কারণ আমরা দেখেছি যে আমরা যখন কোনো বিষয়ে সামনে নিয়ে আসি তখন একটির দায় আরেকটির উপর চাপানো হয়, অনেক সময় অনেকগুলোর দায় অনেকগুলোর উপর চাপানো হয়। এই সমন্বয়টা ফিরিয়ে আনার যদি একটু উপায় বলতেন স্যার আমাদের। না, এটা সমন্বয়ে না থাকার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের অনেক সমস্যা যেগুলো সহজেই সমাধান করা যাচ্ছে না। সমন্বয়হীনতা যে একটা বড় সমস্যা সেটা অ্যাকচুয়ালি সবাই এখন মানে এটা অনুধাবন করছেন এবং এর জন্যে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল। যেমন ধরেন এর আগে যে আপনার 1996 যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল তখন কিন্তু একটা এই সমন্বয় করার জন্যে আপনার তখনকার লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির আন্ডার একটা কোঅর্ডিনেশন কমিটিও করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেটা খুব ভালোভাবে কাজ করেনি আর কি। যিনি মেয়র ছিলেন তিনি আবার এটাকে ততটা লাইক করেনি। উনি চাচ্ছিলেন যে ওনাকে আপনার চিফ করে একটা কোঅর্ডিনেশন কমিটি করার জন্য। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আপনার ট্রায়াল এন্ড এরর করা হয়েছে, আলটিমেটলি কোনটাই কাজ করেনি। তার না করার কারণ হচ্ছে আমাদের এখানে যে এজেন্সিগুলোর কথা বললেন আপনি, মিনিস্ট্রি, তারপর বিভিন্ন ধরনের, এরা কিন্তু তাদের নিজস্ব সবাই আলাদা আলাদা একটা অস্তিত্ব তারা নিজেদের ক্ষেত্রেই মেনটেন করেন এবং প্ল্যানিং, তারপর তার যে ইমপ্লিমেন্টেশন সব কিন্তু তারা তাদের নিজের যে অর্গানাইজেশন তার যে অবজেক্টিভ বা তার যে অথরিটি সেই অনুযায়ী করেন এবং তারা কিন্তু একজন আরেকজন অন্যের ইয়েটা খুব একটা পছন্দ করেন না। কাজে এটা যদি আপনার যে কারণে এই সমস্যাগুলো হয়েছে, হয়তো কমিটি মিটিং হচ্ছে, মিটিংয়ে একজন যাচ্ছেন না বা এই ধরনের, বা কোনো কাজ পছন্দ হচ্ছে না সেটা উনি সেটা ইমপ্লিমেন্ট করছেন না। তো এটা যদি করতে হয় বিভিন্ন দেশে যেটা আছে এটা কিন্তু একটা নগর সরকার একটা তৈরি করতে হবে। আমরা যেটা ফিল করি এই নগর সরকার যদি না হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাবে। আমরা যদি ফিলিপিন্সের দিকে দেখি, এখানে কিন্তু মেট্রো ম্যানিলা গভর্নমেন্ট যেটা আছে আর কি, এরাও কিন্তু প্রায় বেশ 30-40 বছর ধরে এই ধরনের আমাদের যেরকম সমস্যা এই সমস্যার মধ্যে দিয়ে গেছেন এবং আলটিমেটলি তারা এখন একটা আপনার সিস্টেম তৈরি করেছেন যেটা আপনার কাজ করছে বলতে গেলে আর কি। মানে নগর সরকারটার করার কথা আপনি মনে করছেন যে একটা সিটি গভর্নমেন্ট যার আন্ডারে কিন্তু সিটির যত ইমপ্লিমেন্টিং এজেন্সি গুলো আছে তারা কিন্তু ওই আন্ডারে কাজ করবে। জাপানে কিন্তু এই ধরনের হয় যে বিভিন্ন লেয়ার আছে, তো বড় ছোট শহর আছে, কিন্তু কোনো শহরে যদি ফেডারেল গভর্নমেন্টেরও কোনো এজেন্সি থাকে বা কোনো উইং থাকে তাদেরকে কিন্তু ওই শহরের মেয়রের আন্ডারে কাজ করতে হয়। রাইট। এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যেও একই রকমই নিয়ম যে নগর সরকারের ক্ষেত্রে। জনাব শেখ আব্দুল মান্নান, আপনি শুনলেন প্রফেসর আরজান যেটি বললেন, আপনি কি কোনো কিছু এর সাথে কোনো কিছু যুক্ত করবেন বা আপনার কোনো সমন্বয়হীনতার ব্যাপারে? উনি আসলে যেটা বলেছেন সেটা সঠিকই বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা আছে বিভিন্ন বিভাগ, বিভিন্ন সংস্থার ভিতর। ঢাকা শহরের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থাগুলো আছে, তবে যেটা উনি বললেন যে একটা অন্যান্য পৃথিবীর অনেক দেশে আছে যেটা যে ধরনের লোকাল গভর্নমেন্ট এই সমস্ত কাজগুলো করে থাকে, তবে অনেক 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 এর উদাহরণ আছে। অনেক দেশে কিন্তু ফেডারেল গভর্নমেন্টের আন্ডারেও কিন্তু এই ধরনের ডেভেলপমেন্ট এজেন্সিগুলো কাজ করে থাকে পৃথক পৃথকভাবে। যেমন আমরা যদি সিঙ্গাপুরের কথা বলি, সেখানে কিন্তু এই রাজুকের মতো একটা অর্গানাইজেশন আছে, যেমন আরবান রিডেভেলপমেন্ট অথরিটি, ওখানে আর একটা আছে হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড।
তারা কিন্তু সরাসরি কোনো লোকাল গভর্নমেন্টের আন্ডারে না, তারা পৃথক একটা ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। তো এটা আসলে আমাদের দেশের যে বিষয়টা সেটা হচ্ছে এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তবে আমি মনে করি একটা সমন্বয়ের প্রয়োজন আছে, এখানে বৃহত্তর পরিসরে একটা সমন্বয়ের প্রয়োজন আছে। আমাদের এখানে কিন্তু সমন্বয় নাই একেবারে বলা যাবে না, মাইক্রো লেভেলে কিন্তু বিভিন্ন ধরনের সমন্বয় আছে। যেমন আমাদের রাজুকে যে বিধিমালা আছে, ইমারত নির্মাণ বিধিমালা 2008 যেটা আছে, সেখানে একটা নগর উন্নয়ন কমিটি আছে, সেখানেও কিন্তু যেমন সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্ব আছে, সেখানে অন্যান্য বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্ব আছে। তো এইভাবে মাইক্রো লেভেলে আমাদের বিভিন্ন সমন্বয় করার সুযোগ আছে। তো সেটা বৃহত্তর পরিসরে হলে জনাব শেখ আব্দুল মান্নান, মানে এই মুহূর্তে আমার যেই বিষয়টির কথা মনে আসছে সেটা হচ্ছে, ধরেন ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন, ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন আসলে ভাঙার দায়িত্ব কার? আপনারা নকশা অনুমোদন থেকে নির্মাণের সব প্রক্রিয়া তদারক করবেন, অথচ ভাঙার দায়িত্ব আবার ডিসিসির। তো এটা কি দারুণ রকমের একটা সমন্বয়হীনতা না? মানে আপনারা চিহ্নিত করলেন, তারপর আবার এটা ভাঙা হলো না। না, এটা আমি বলি একটু বিষয়, সেটা হচ্ছে যে আসলে আমরা যে নকশা অনুমোদন করে থাকি সেটা হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা 1952 যেটা আছে আমাদের 1952 সালে ইমারত নির্মাণ বিধিমালা, তার আলোকে আমরা নকশা অনুমোদন করে থাকি। এবং সেখানে যে নকশা অনুমোদনের জন্য এই ইমারত নির্মাণ বিধিমালার আলোকে প্রণীত আমাদের যে সমস্ত বিধিমালা আছে, সেই বিধিমালার আলোকে আমরা নকশা অনুমোদন করে থাকি। আর সিটি কর্পোরেশনের কিন্তু একটা নাগরিক দায়িত্ব আছে, এবং এই যে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা, এটা কিন্তু একটা নাগরিক দায়িত্বের ভিতরে, মানে সিটি কর্পোরেশনের যে দায়িত্বটা আছে, দায়িত্বগুলো দেওয়া আছে, তার ভিতরে কিন্তু এটা পড়ে। এবং সিটি কর্পোরেশন যে আইন যেটা আছে, সে আইনের একটি ধারাতে উল্লেখ করা আছে যে যদি কোনো ধ্বংসোন্মুখ কোনো ভবন এ ধরনের যদি পরিলক্ষিত হয়, তাহলে তার বিরুদ্ধে সিটি কর্পোরেশন তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, এবং সে এখতিয়ার সিটি কর্পোরেশনকে দেওয়া আছে। আর রাজুককে দেওয়া আছে কিন্তু বিল্ডিং ইমারত নির্মাণের অনুমতি প্রদান করা। তো এখন যদি রাজুককে এটা এই ধরনের দায়িত্ব রাজুককে দিতে পারে, গভর্নমেন্ট ইচ্ছা করলে আইনের মাধ্যমে দিতে পারে। তবে আমার মনে হয় সিটি কর্পোরেশনের যেহেতু বিভিন্ন তাদের প্রতিটি ওয়ার্ডে অফিস আছে, তাদের একটা লোকবলও আছে, তাদের লজিস্টিক আছে, আমার মনে হয় যে এই সমস্ত ভবনগুলো চিহ্নিত করা যায় ঝুঁকিপূর্ণ বলতে, যেটা যেমন জনাব শেখ আব্দুল মান্নান, এখন ঢাকা শহরে মোট কতটি ভবন ঝুঁকিপূর্ণ? এটি কিন্তু সঠিক তালিকা আমাদের কাছে ওইভাবে নাই, তবে আমরা ইতিপূর্বে আপনার একটা সংখ্যা বলেছিলেন আসলে যখন না, আমরা এটা বলেছিলাম, সঠিক না, এটা হচ্ছে লস অফ গেস। আচ্ছা, আমি জি আপনি বলেন। না, আমি যেটা বলেছি যেটা হচ্ছে যে আমরা একটা তালিকা করেছিলাম এক সময়, সেটা হচ্ছে যে আমাদের যে অথরাইজ অফিসার আছে, এটা কিন্তু আসলে আমাদের দায়িত্বের আওতায়, আইনগত দায়িত্ব না থাকলেও আমরা কিন্তু মনে করি যে এটা যেহেতু আমরা নকশা অনুমোদন করে থাকি, একটা অথরিটি আমরা এখানকার, তো সেই হিসেবে আমরা আমাদের নিজেদের তাগিদে কিন্তু আমরা এই তালিকাটা করেছিলাম। সেটা আমরা প্রায় 300 মতো ভবনের আমরা ঝুঁকিপূর্ণ ভবন আমরা তালিকা করেছিলাম, এবং এই তালিকাটা আমরা সিটি কর্পোরেশনকে পাঠিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম যে যেহেতু তাদের আইনগত কর্তৃত্ব তারা একটু আরো অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। রাজুক চেয়ারম্যান অবশ্য আমাদেরকে শতাংশের হিসাবে আরো একটু বেশি বলেছিলেন। জনাব শেখ আব্দুল মান্নান, আপনার কাছে আমি আবার আসছি। স্থপতি ইকবাল হাবিব, আপনি কি একটু বলবেন যে আমরা সমন্বয়হীনতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবনের কথা বললাম, আরেকটি বিষয় খুব আছে, সেটি হচ্ছে নদী খাল সংরক্ষণের দায়িত্ব আসলে কার? একদিকে আমরা শুনছি এটি পানি উন্নয়ন বোর্ডের, অন্যদিকে আসলে এটি কে পালন করবে, এরকম প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা বলা যায়। আপনি যদি একটু আমি প্রথমে আমাকে যদি একটু সুযোগ দেন যে আমি পরপর দুজনের কথা শুনলাম, একটু রিঅ্যাক্ট করতে চাই। আমার মনে আপনার প্রশ্নের পরিষ্কার উত্তরটা আমার এই রিঅ্যাকশন থেকে কিছুটা আসতে পারে। 11টা মন্ত্রণালয় 54টি সংস্থা, ওনারই একটা লেখা আর্টিকেল থেকে বলছি, এই শহরকে পরিচালিত করছে। 11টা মন্ত্রণালয়, 54টি তার সংস্থা, এবং এই পরিচালিত করার প্রত্যেকের নিজ নিজ পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি, এই সমস্ত দায়িত্ব রয়েছে। তার মধ্যে ওভারল্যাপিং রয়েছে শত সহস্র ভাবে। ফলে একটি সমন্বিত কার্যক্রম, সমন্বিত ব্যবস্থাপনা, এই যে দুটো কথা বললাম, সমন্বিত কার্যক্রম এবং ব্যবস্থাপনা, এটি ছাড়া এই নগরীর বাঁচার কোনো পথ নেই। এবং এই ক্ষেত্রে ঢাকা, আমি একটু আগে মান্নান সাহেবের কথা শুনছিলাম, উনি বলছিলেন সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে স্যারের কথার সাথে একটু দ্বিমত পোষণ করছিলেন। সিঙ্গাপুর একটি নগর রাষ্ট্র, ওদের ওয়ান অ্যান্ড অনলি। ঢাকা কিন্তু নগর রাষ্ট্র নয়, ঢাকা বাংলাদেশের একটি রাজধানী শহর। বুঝতে হবে দুটোর মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য রয়েছে। এবং সত্যিকার অর্থে বলছি, নগর সরকার ব্যবস্থা কার্যকর করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে আজকে এই নগরীর সহ অন্যান্য বিভাগীয় নগরীর এই দুরবস্থা।
এবং এই নগর সরকারের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে একটা অনন্য ঘটনা ঘটেছে। স্বাধীনোত্তর বাংলাদেশের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা এতটাই কেন্দ্রীভূত, এই নগর সরকার এই কেন্দ্রীভূত সরকারের কেন্দ্রীয় ব্যবস্থার মধ্যে থেকে কোনোভাবেই গজাতে পারছে না, তার স্বরূপে দাঁড়াতে পারছে না। এবং আপনি আরেকটু পরিষ্কার করে একটা সুন্দর প্রসঙ্গ এনে এটাকে আর পরিষ্কার করেছেন, যেমন ধরেন ঝুঁকিপূর্ণ ভবন। আইনগত দায়িত্ব মান্নান সাহেবের কথা অনুযায়ী আমাদের নাই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যার অনুমোদন দেওয়ার দায়িত্ব, তদারকি করার দায়িত্ব এবং ইমারত পরিকল্পনা নিয়ন্ত্রণ করার দায়িত্ব, দীর্ঘদিন ধরে অবহেলা করে 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 যে অবস্থা তৈরি করেছে, তার পরিণতিতে আজকে ঝুঁকিপূর্ণ ভবন। তাহলে ঝুঁকিপূর্ণ ভবন হওয়ার কোনো কারণ নেই। যদি ঢাকা শহরের সকল ভবনের নিরাপত্তা, যথাযথ অনুমোদন এবং তার তদারকি রাজুক নিশ্চিত করতে পারত, তাহলে আজকে এই ঝুঁকিপূর্ণ ভবনের তৈরি হতো না। তার মানে আইনগত দায়িত্ব এককভাবে রাজুকের উপর বর্তায়, কিন্তু সেই দায়িত্ব সরাসরি ওনারা এখন আর গ্রহণ করছেন না। শুধু তাই না, কতটা এরকম অবৈধ ঘটনা ঘটেছে, কতটা ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, আমরা দীর্ঘদিন ধরে চিৎকার করা সত্ত্বেও তা নিরূপণ করার দায়িত্ব তারা বোধ করছেন না। আবার ডুপ্লিসিটি অফ অথরিটি সরকার বিভিন্নভাবে এমনভাবে দিয়েছেন, যার কারণে ইমারতের ঝুঁকিপূর্ণতা নিরূপণ, অনুমোদন প্রক্রিয়া মাল্টিপ্লিসিটি, ডুপ্লিসিটি রয়েছে। সিটি কর্পোরেশন অনুমোদন দিচ্ছে, ইউনিয়ন পরিষদ অনুমোদন দিচ্ছে, আবার এই পুরো এলাকাটা রাজুকের ওই ড্যাপের পুরো এলাকার মধ্যেই, অর্থাৎ 1526 বর্গ কিলোমিটারের মধ্যেই, কিন্তু এর মধ্যে ইউনিয়ন পরিষদও দিচ্ছে অনুমোদন, সিটি কর্পোরেশনও দিচ্ছে, পৌরসভাও দিচ্ছে। সাভারের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি। এবং এই ডুপ্লিসিটির ঘটনায় শত শত মানুষ মারা যাওয়ার পরেও এটিকে নিরসনের কোনো প্রচেষ্টা নাই। এবার আসেন, আপনি যে শেষ প্রশ্নটা করেছেন, এটি আরেকটি উদাহরণ এই সমন্বয়হীনতার কারণে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঢাকা নগরীর সবচেয়ে সম্পদ, অন্যতম সম্পদ হচ্ছে এর খালগুলো, এর ঝিলগুলো, এর বিলগুলো। আজকে আপনার পিছনে বারবার হাতের ঝিলের ছবি উঠছে, আমি এর সাথে জড়িত ছিলাম বলে বলছি। এটি প্রমাণ করে যে আমাদের খালগুলো, আমাদের ঝিলগুলো, আমাদের বিলগুলো আমাদের কত অসাধারণ নগরীতে পরিণত করতে পারে। প্যাট্রিক গিডিস 200 বছর আগে, আপনি আর লিখছেন এখানে কেমন ঢাকা চাই, 200 বছর আগে একই প্রশ্ন করেছেন। ঢাকা কেমন চাই ঢাকাবাসী নির্ধারণ করতে হবে, ঢাকা কেমন চাই ঢাকাকে নির্ধারণ করতে হবে। প্রশ্নের উত্তর উনি বলেছিলেন, ঢাকার যে সম্ভাবনা রয়েছে সেখান থেকেই ঢাকা কেমন হওয়া উচিত তার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, একটা আরবানিজম তৈরি হবে। আমি একটা শব্দ ব্যবহার করলাম, আরবানিজম। আমরা আরবানাইজেশন নিয়ে চিৎকার করছি, ওয়ার ইজ দ্য আরবানিজম, ওয়ার ইজ দ্য ফিলোসফি, যে এই শহরটা আসলে কিরকম হওয়া উচিত। এই যে প্রশ্নটা আপনি করেছেন, এটি সবচেয়ে ব্রাত্য প্রশ্ন, সবচেয়ে আলোচিত প্রশ্ন হওয়া উচিত। আমাদের নদীগুলো, খালগুলো, বন্যা প্রবাহ অঞ্চলগুলো এই মুহূর্তে মালিকানাহীন হওয়ার কারণে দখল হয়ে যাচ্ছে। জেলা প্রশাসন বলছে এটি দাগ নম্বর, খতিয়ান নম্বর অনুযায়ী আমাদের দায়িত্ব, কিন্তু এটা পরিষ্কার রাখা, এর জল চলাচল নিশ্চিত করা বিআইডব্লিউটিসির দায়িত্ব। বিআইডব্লিউটিসি বলছে শহরের ভিতরে ঢুকলে কিন্তু আমার কিছু করার নেই, সিটি কর্পোরেশনের দায়িত্ব। আবার ড্রেনেজের মাস্টার প্ল্যানের দায়িত্ব যে ওয়াসার, তার পুরো মাস্টার প্ল্যানে আপনি শুনলে অবাক হবেন যে আন্ডারগ্রাউন্ড ড্রেন সিস্টেমের সাথে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে এই খালগুলো, এই ঝিলগুলো, বিলগুলো জড়িত করেই মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। সে বলছে ওটি রক্ষা করার দায়িত্ব ডিসি, ওটি পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের, কিন্তু আমার পরিকল্পনা এটি অন্যতম অঙ্গ বটে, এবং ওরা যদি পরিষ্কার না করে, জলাবদ্ধতা যদি হয়, আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন, এই যে পরস্পরের দিকে অঙ্গুলি নির্দেশ করার এই যে ফিজিক্যাল একটা পোস্টার, এটি তৈরি হয়েছে ওই যে আপনি শুরুতেই যেটা বললেন, সমন্বয়হীনতা, দায়িত্বহীনতা। আরেকটি জায়গা আছে, সেটা হলো জবাবদিহিতাহীনতা। এবং আমরা সেই কারণে স্যার যে কথাটা বলেছিলেন, একটা নগর সরকারের পক্ষে আমরা দীর্ঘদিন দুতিয়ালি করছি, তার কারণ হলো ওটি একমাত্র জায়গা যেটি জনগণের কাছে সরাসরি জবাবদিহিতা নিশ্চিত করে চলাফেরা করছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অধ্যাপক সারোয়ার জাহান যেটি জনগণের কাছে সরাসরি জবাবদিহিতা নিশ্চিত করে চলাফেরা করছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অধ্যাপক সারোয়ার জাহান আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন যে ঢাকা নগরে সেই অর্থে কোনো সরকারি নেই, মানে নির্বাচিত প্রতিনিধি নাই, সেইটা আবার এই শহরটা আবার বিভক্ত, উত্তর ঢাকা এবং দক্ষিণ ঢাকা, এটাতে কিভাবে প্রভাব বিস্তার করছে এটা আপনি একটু যদি আমাদেরকে বলেন। আর আরেকটা বিষয় জানাব শেখ আব্দুল মান্নান, আপনার কাছে জানতে চাইবো যে রাজুকের যে জরিপ যেটির কথা আপনি বলছিলেন, সেই জরিপ অনুযায়ী নগরের ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা প্রায় 5000,
এর মধ্যে বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে 321টি, যেটা আপনাদের ঝুঁকিতে মানে ইয়েতে বেরিয়ে আসছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অবশ্য বলছে ঢাকা নগরে 3,26,000 ভবন রয়েছে, এর মধ্যে 1,40,000 ভবনে রড ব্যবহার করা হয়নি। আমি জানি না রড না ব্যবহার করলে এটা কতটা ঝুঁকিপূর্ণ হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপত্র প্রতি বছর প্রায় 3,000 ভবন নির্মাণে অনুমোদন দেয়, 1,000 ভবনই আইন বিধি মেনে নির্মিত হয় না। আবার ডিসিসির তথ্য অনুযায়ী 2004 সালের দিকে একটি প্রাথমিক জরিপে 26,000 বাড়ি ও মার্কেটকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। পরে কারিগরি সমীক্ষার মধ্যে ব্যাপারটি আসে হচ্ছে 585টিতে। এটাও খুব ইন্টারেস্টিং, 26,000 বাড়ি ও মার্কেট প্রথমে ঝুঁকিপূর্ণ, পরে আবার টেকনিক্যাল করে 585টি। এই ধারাবাহিকতা 2009 সালে পুরান ঢাকা শাখারীবাজার ও বীরেন বসু লেনের 113টি ভবন ঝুঁকিপূর্ণ হয়। এই পুরো বিষয়টি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন, আমরা অধ্যাপক সারোয়ার জাহানকে শুনে আপনাকে শুনবো আমরা একটা বিরতি নিয়ে ফেরার পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শেখ আব্দুল মান্নান, আপনার উদ্দেশ্যে আমাদের একজন দর্শকের একটি এসএমএস পড়ে নিয়ে যেন মিলন, উনি বলছেন যে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি যে নদী ভরাট করে হয়েছে কেউ কিছু বলছে না কেন, এটা নিশ্চয়ই আপনি বলবেন। আমরা জানতে চাইছিলাম যে নগর পিতা বা দুটি ঢাকায় ভাগ হয়েছে কিন্তু আসলে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই এখন, এটির কোনো প্রভাব? না, তা তো আছে। মানে ঢাকা শহর এখন বলতে গেলে আপনার যারা জনগণ কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আসলে এটা আমার ব্যক্তিগত, আমি তো যখন ঢাকা ভাগ হয়েছে আমার কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং আমি এটা পুরোপুরি বিরুদ্ধে ছিলাম আর কি। এ ব্যাপারে আমি অনেক কথা বলেছি। আসলে এই ভাগ করে কিন্তু একটা শহরের সার্ভিস ডেলিভারিতে উন্নতি আনা যায় না, কারণ এটা বরং প্রবলেম ক্রিয়েট করছে। এবং এখন কিন্তু এই ভাগ করার ফলে একে তো আপনার এই কোনো কাউন্সিলর নাই, মেয়র নাই, এবং 2-3 মাসের জন্য এক একজন অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হচ্ছে এবং তিনি এখানে কিছু বুঝতে পারছেন না, যে কারণে একটা একেবারে স্থবির হয়ে আছে। মানে কর্পোরেশনের, সিটি কর্পোরেশন যে সার্ভিস দেওয়ার ব্যাপারগুলো সেটা ঠিকমতো কোথাও চলছে না। এই কারণে একটা। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আছে। কারণ একটা রাস্তা দুই শহর মানে 2 সিটি কর্পোরেশন জুড়ে যদি একটা রাস্তা থাকে, কিন্তু কে কোনটার ভাগ কি করবে? কারণ এখানে আপনার কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে এরকম হয়েছে, আমি শুনেছি যে আপনার কে কাজটা করবে। আচ্ছা, মানে এখন শেষ পর্যন্ত দেখা গেছে 2 টানাপোড়েনে মিনিস্ট্রিকে একটা ডিসিশন দিতে হয়েছে, এ কনসাল্টিং এর ব্যাপার স্যাপার দেবে, এ ডেভেলপমেন্টের ব্যাপার দেবে। এই যে বিভিন্ন ধরনের সমস্যা এবং কোঅর্ডিনেশনের যে সমস্যাটা আগেও ছিল, এটা এখন আরো তীব্র হয়েছে আর কি। কারণ আপনার যেমন ওয়াসাকে যদি কোঅর্ডিনেট করতে হয়, আগে একটা ঢাকার সাথে কোঅর্ডিনেট করতে হতো, এখন দুই সিটি কর্পোরেশনের দিতে। তো এখন এই যে প্রবলেমগুলোর ফলে আসলে অনেক ইয়ে হচ্ছে। কিন্তু একই জিনিস যেই কারণে এটাকে সার্ভিস ডেলিভারির জন্য আপনার 2 ভাগ করা হচ্ছে, এটা না করে 10টা জোন আছে কিন্তু জি 10টা জোন অলরেডি। এই জোনগুলোকে স্ট্রেংথেন করে মানে সিটি কর্পোরেশন অনেক অথরিটি, এবং সেখানে ইভেন আপনার এক একজন কাউন্সিলর ইলেকশনের মাধ্যমে এক এক জোনের প্রদান করে তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে যাওয়া যেত এবং অনেক কিছু ইমপ্লিমেন্টেশন, তাহলে কিন্তু ওই সার্ভিস ডেলিভারিটা অনেক ইজিলি হতো এবং সে কিন্তু একটা অথরিটির মধ্যেই থাকতো আর কি। আমাদের আরেকজন দর্শক জনাব শেখ আব্দুল মান্নান সজল, উনি বলছেন আজকের সাবজেক্টের নাম হওয়া উচিত ছিল আসুন ঢাকাকে বাঁচাই, কারণ কেমন ঢাকা চাই সেটা আমরা মোরলেস সবাই জানি। একজন দর্শক কুলসুম, উনি বলছেন পরিষ্কার ফুটপাথ, ফ্রি বাস স্টপে হয়রানি মুক্ত এমন একটা সিটি যাতে মেইন রোডে ডাস্টবিন থাকবে না, এমন একটা ঢাকা চাই। খুবই সরল একটি ঢাকা চাওয়ার ইচ্ছা। জনাব শেখ আব্দুল মান্নান, আপনি যদি একটু বলতেন। আমাদের আগের দর্শক বলেছিলেন যে পুলিশ অফিসাররা হাউজিং সোসাইটি বানাচ্ছে, যেটা আমরা আমাদের চোখের সামনে আমরা কেউ কিছু বলছি না। হ্যাঁ, এই বিষয়টি আসলে জলাশয় ভরাট করে। এটি আমাদের কাছেও কোনো কোনো মহল থেকে কমপ্লেন করা হয়েছে এবং সেটা আমরা পরিদর্শনও করেছি। ওখানে তারা যে এলাকাটা ডেভেলপ করছে সেখানে আরবান রেসিডেন্সিয়াল এরিয়া সংলগ্ন কিছু এই ধরনের কিছু খাল আছে। তো এটা তাদের বক্তব্য হচ্ছে যে এখানে ভরাট করতে যে কিছু মাটির কিছু অংশ তাদের ওই খালে যে কিছু ভরাট হয়েছে, এবং তারা সম্প্রতি আমাদের সাথে কথা হয়েছে, আলোচনা হয়েছে, এবং তারা বলেছে যে এটা আমরা যেটুকু এই ধরনের মানে ভরাট হয়েছে সেটা তারা ওখান থেকে এটা মাটিটা অপসারণ করে ওইটা মানে আবার পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা তারা নেবে। আর আমি কি এরপরে আরো কিছু কিছু প্রশ্ন যেগুলি ইকবাল হাবিব ভাই এর আগে বলেছেন, যেমন ঝুঁকিপূর্ণ ভবনের যে বিষয়টা, এটা আসলে উনি বলছেন যে আসলে রাজুকের অনুমোদন না নেওয়ার কারণেই ঝুঁকিপূর্ণ হচ্ছে।
এটা আসলে অনুমোদিত অননুমোদিত হলেই যে ভবন ঝুঁকিপূর্ণ হবে তা কিন্তু না। অনুমোদিত ভবনও কিন্তু হয়তো ঝুঁকিপূর্ণ নাও হতে পারে, হয়তো অনুমোদন তারা নেয়নি, ভবন কিন্তু ঝুঁকিপূর্ণ অন্য কারণেও হতে পারে। একটা যথাযথভাবে অনুমোদিত ভবনও কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে ইন কোর্স অফ টাইম। হ্যাঁ, হতে পারে, কোনো ভবন ঝুঁকিপূর্ণ হতে পারে, এটা মালিকের নিজের কারণে হতে পারে, কারণ কিন্তু সেটা দেখার দায়িত্ব তো রাজুকের না, সেটা দেখার দায়িত্ব রাজুকের না, নিম্নমানের নির্মাণ সামগ্রী দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব হচ্ছে যিনি ওই ভবনটি স্ট্রাকচারাল ডিজাইন করেছেন, যিনি সুপারভিশন করছেন, একজন টেকনিক্যাল পারসন। মানে কর্তৃপক্ষের দায়িত্ব কি নাই? মানে আমি কি ইচ্ছা করলে এরকম একটি ভবন বানাতে পারবো? যেটা আমরা যেটা রাজুকের যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা একটা আর্কিটেকচারাল নকশা অনুমোদন দিয়ে থাকি, স্থাপত্য নকশা আমরা অনুমোদন দিয়ে থাকি। এর মধ্যে রড দিল কি সিমেন্ট দিল সেটা দেখার দায়িত্ব, এটা কিন্তু দেখার দায়িত্ব আমাদের বিধিগতভাবে আমাদের নাই। তবে আমি একটা লাইন বলি, আমি বিরোধিতা করছি এই জন্য, আসলে ইমারত নির্মাণ বিধিমালা 2004, 2006 সংশোধিত, 2008 বর্তমানে সংশোধিত যেটা হচ্ছে, এইখানটায় এসেই আমরা প্রথম রাজুককে বুদ্ধিমানের মতো দেখলাম, প্রফেশনালদেরকে ইনভলভ করে তাদেরকে রেসপন্সিবল করে এই যে নির্মাণকালীন সময়ও রাজুকের তদারকি প্রয়োজন সেটাকে নিশ্চিত করলো। এতদিন এটা ছিল না, এবং যে ছিল না সেই দায়িত্বটাকে নিতে হবে। ভুল করেছে কেন বলা যাবে না ভুল করেছে? না, সেটা আমি বলি, এটা হয়তো আপনি বলতে পারেন যে বিধিতে ছিল না, বাট একজন যিনি যে প্রফেশনাল ব্যক্তি যেটা ডিজাইন করেছেন এই বিল্ডিংটা, যিনি সুপারভিশন করছেন, তার তো একটা নিজস্ব দায়িত্ব আছে, একটা পেশাগত যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বশীলতার পরিচয় যে সব ক্ষেত্রে দেয়নি তা না। অনেক ক্ষেত্রে ধারণা নিয়ে তো দেশ চলে না, অনেক ক্ষেত্রে তারা তাদের পেশা দায়িত্বের পরিচয় দিয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো দেয়নি। যেগুলো দেয়নি সেই ক্ষেত্রে কিছু কিছু ভবন হয়তো ঝুঁকিপূর্ণ হতে পারে। আর একটা হতে পারে মানে যথাযথভাবে নির্মাণ সামগ্রী ব্যবহার করে অনুমোদন নিয়েও কিন্তু ভবন ঝুঁকিপূর্ণ, কারণ প্রত্যেকটা ভবনের একটা লাইফ সাইকেল আছে। এই লাইফ সাইকেলের পরে একটা ওই কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ না মানন ভাই। এই মুহূর্তে ঢাকার যে ঝুঁকিপূর্ণতা রয়েছে, পুরাতন ঢাকার কথা চিন্তা করি, পুরাতন ঢাকায় অনেকগুলি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। কিন্তু জনাব শেখ আব্দুল মান্নান, আপনি কি বলতে চাচ্ছেন যে রাজুকের দায়িত্বের চেয়ে যারা ভবন বানাচ্ছেন, ভবন ডিজাইন করছেন, তাদের দায়িত্বটাই বেশি? না, আমি সেটা বলি না, সেটা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের। জি, আমরা কিন্তু এখন এই বিষয়গুলি সামনে চলে আসছে, আমরা কিন্তু আমাদের যে বিধিমালার ভিতরে এই বিষয়টি ইনকর্পোরেট কিভাবে, যেটা ইকবাল ভাই বললেন যে কিভাবে আমরা এই সমস্ত প্রফেশনালদেরকে, মানে তারা যেন তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করে, সেটা কিভাবে নিশ্চিত করা যায়, সেই ধরনের পদ্ধতি কিন্তু আমরা অলরেডি আমরা এই প্রসঙ্গে আবার আসছি। জনাব ইকবাল হাবিব, আপনার কাছ থেকে, মানে আসলে আজকে অনেকগুলি বিষয় আলোচনা, এর মধ্যে ড্যাপ একটি অনেক বড় বিষয়, যে সরকার 3 বছরও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকার যে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। এই সুপারিশ সরকারি ও বেসরকারি যেসব স্থাপনা সরিয়ে নিতে এবং যে প্রকল্পগুলো প্রত্যাহার করতে বলা হয়েছিল তার একটিও সরিয়ে নেওয়া বা প্রত্যাহার করা হয়নি। এই বক্তব্যটি কি ঠিক? সাংঘাতিকভাবে ঠিক। এবং প্রথমে আমি বলি, পরিষ্কার করে আরেকবার বলতে চাই সুখ সংক্ষেপে, ড্যাব হচ্ছে মৌজামেপ অনুযায়ী ভূমি ব্যবহার সুনির্দিষ্টকরণ, ড্যাব হচ্ছে ঢাকা মহানগরীর পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিতকরণ, ড্যাব হচ্ছে, এটা ড্যাবের উদ্দেশ্যে লেখা আছে, ড্যাব হচ্ছে প্রাকৃতিক জলাশয়, পার্ক, উন্মুক্ত স্থান সংরক্ষণ, এবং ড্যাব হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ মাল্টি সেক্টরাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বিষয়ে নির্দেশনা প্রদান করার ডকুমেন্ট। এবং সবশেষে ড্যাব হচ্ছে ড্যাবের প্রণীত যে পরিকল্পনা রয়েছে তার বাস্তবায়নের আইন, বিধি, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নির্ধারণ করার একটি সঠিক নির্দেশনা। এটি 2010 সালে অনুমোদন হওয়ার একই দিনে 6 বছরের মাঠ পর্যায়ের সমীক্ষা করে তৈরি করা এই ড্যাব অনুমোদন হওয়া যেদিন হলো ঠিক একই দিনে এটিকে রিভিউ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এর মাধ্যমে এটিকে মুদ্রিত আকারে জনসমক্ষে প্রকাশ করা বন্ধ রাখা হয় এবং ফলশ্রুতিতে ড্যাব বাস্তবায়নের অনীহা তার প্রথম দিন থেকে বীজবপিত হয়ে যায়। আজ পর্যন্ত এই ড্যাবের বাস্তবায়ন না করার কারণে পরিকল্পিতভাবে ঘুরে দাঁড়ানোর জন্য এই নগরীর একমাত্র যে ডকুমেন্ট তৈরি হয়েছিল 1959-এর পরে প্রথম, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এবং ড্যাব আজকে যদি বলি এই 4 বছরে ড্যাবের সবচেয়ে বড় ভায়োলেশন কে করেছে? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প। আজকে যদি আপনি আমার সাথে, আমরা ভিজিটে গিয়েছিলাম, এটার উপর আমরা সাংবাদিক সম্মেলন করছি আগামী শনিবার, আজকে যদি আমার সাথে পূর্বাচলে চলেন, ড্যাবকে ভায়োলেট করে নদী, খাল, বিল দখল করে চাচ্ছে তাইভাবে গাছ কেটে বন উজাড় করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্প করছে। ঝিলমিল 1 প্রকল্পটি ড্যাবের বন্যাপ্রবণ অঞ্চলের মধ্যে, তারপরও প্রকল্পটি যেহেতু ড্যাবের অনুমোদনের আগে হয়েছিল, আমরা বলেছি এটি যেন সম্প্রসারিত করা না হয়।
সেই রাজু সম্প্রসারিত ঝিলমিল নামে আরো ব্যাপক প্রকল্প করেছে। এবং এই প্রকল্পগুলি যদি আমি এক কথায় বলি, গরিবের জমি দখল করে উন্নয়ন করে ধনী শ্রেণীকে যারা বেনিয়া বা ফারিয়া তাদের হাতে তুলে দেওয়া। কেন বেনিয়া বা ফারিয়া বলছি? তারা আবার 5 লক্ষ দখল করে উন্নয়ন করে ধনী শ্রেণীকে যারা বেনিয়া বা ফারিয়া তাদের হাতে তুলে দেওয়া। কেন বেনিয়া বা ফারিয়া বলছি? তারা আবার 5 লক্ষ টাকা দিয়ে আজকে কিনে 3 দিন পরে ডকুমেন্টটা বিক্রি করে 50 লক্ষ টাকা কাটায়। এবং এই যে বড়লোক বানানোর প্রক্রিয়ার মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিজে জড়িত হয়ে ড্যাবকে বাস্তবায়নকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এর ফলশ্রুতিতে কিন্তু আপনি কি শুধু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করবেন? এটা তো আসলে আমাদের এর কারণে অজস্র ডেভেলপার নেমে গেছে এবং এই কাজগুলি করছে। আপনি একটা এক্সাম্পল, একজন দর্শক বলেছে বলে পরিষ্কার কিন্তু উনি করলেন না। পুলিশ হাউজিং এর নামে একটি চিহ্নিত খাল, ড্যাপে চিহ্নিত খাল ভরাট করে ফেলেছে। একটু না, একটু বালু পড়েছে, মাটি পড়েছে, যেভাবে মান্নান ভাই বললেন শুনতে আমার ভালোই লাগলো। সত্যিকার অর্থে ওই পুরো খালটি বন্ধ। এর সঙ্গে যুক্ত হয়েছে এই যমুনা প্রকল্প, বসুন্ধরা যমুনা প্রকল্প, এবং এগুলি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চোখের সামনে। কারণ প্রতিনিয়ত পূর্বাঞ্চলের উন্নয়নের নামে তারা এখানে যাতায়াত করেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সরকার নিজেই যদি প্রকল্প নেয়, আমি ওনারটা একটু এক্সটেন্ড করতে চাই। আপনার যে আজকে যেটা বলা হয়েছে যে এই ঢাকা কেমন ঢাকা চাই, জি, একটা উত্তর হচ্ছে যে কার জন্য। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে কার জন্য। জি, হ্যাঁ, আজকাল কনসেপ্ট যে আরবান প্ল্যানিং এ যে কনসেপ্ট হচ্ছে যে উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ সিটি, অর্থাৎ এটা হবে এ সিটি ফর অল, নট ফর সার্টেন গ্রুপস। রাজুকের যে আপনি দেখেন, রাজুকের যে কাজকর্ম হচ্ছে আজ পর্যন্ত, এটা শুধু অল্প কিছু লোকের জন্য সিটিটা হয়ে যাচ্ছে। আমরা রাজুকের কাছে অনেক বেশি প্রশ্ন তুলে ফেলতেছি। না, আমি যেটা বলি আপনি যে এই ঢাকা শহরে 30-35% লোক কিন্তু স্লামে থাকে, তারা লো ইনকাম পিপল, তাদের কোনো ব্যবস্থা নাই। এই সিটিতে আপনার অনেক কয়েক হাজার 4-5 হাজার একর কিন্তু খাস জমি আছে, সেগুলো আপনার বিত্তশালীদের দখলে। আমরা কিন্তু এই যারা বিত্তশালী তাদের জন্য হাউজিং স্যার আমাদেরকে একটা বিরতি নিতেই হবে। বিরতির পর ফিরে এসে এই প্রশ্নগুলির উত্তর আমরা নিশ্চয়ই জনাব শেখ আব্দুল মান্নানের কাছে শুনবো। পাশাপাশি একটু জানিয়ে রেখে আমাদের দর্শকদের একটা বড় অংশ বলতে চাইছেন যে রাজুকের দেয়াল, রাজুকের চেয়ার, রাজুকের ইট সবই কোনো না কোনো ভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত। আমি দর্শকদের নাম আলাদা করে বললাম না, এটা একটা সাধারণ জনরায় সাধারণ প্রশ্নগুলি আসছে, আপনি সবগুলি যদি একটু বলেন। আমরা বিরতি নিচ্ছি, বিরতি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব শেখ আব্দুল মান্নান, ড্যাব বাস্তবায়নে রাজুকের ভূমিকা এবং রাজুকের বিভিন্ন দুর্নীতির প্রশ্নে বিভিন্ন প্রসঙ্গ আসছে, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমি প্রথমে দুর্নীতির বিষয়টা বলতে চাই। একটা কথা আছে যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তিন সমাদয়। আসলে বিষয়টা আমাদের এই দুর্নীতির বিষয়টা এটা হয়েছে কিছু অসাধু লোক তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য রাজুকের কিছু অসাধু লোকের শরণাপন্ন হয়। এবং এটা কিন্তু এই যে গিভ অ্যান্ড টেক যেটা হয়, এটা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এবং কিছু অবৈধ স্বার্থ নেওয়ার জন্যই কিন্তু রাজুকের লোকজনকে অর্থ দিয়ে প্রভাবিত করে। তো এটা আমি মনে করি যে এটা আসলে এর থেকে সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। আমরা দীর্ঘ 4-5 বছর, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন রাজুকের একটা গুণগত পরিবর্তন অবশ্যই এসেছে। আমার মনে আমার সাথে আমার যারা এখানে যারা আমার প্রতিপক্ষ হিসেবে বক্তব্য রাখছেন, তো আমি বলবো যে ওনারাও একমত হবে না। গুণগত যে পরিবর্তনের কথা আপনি বলছেন, সেটা আমরা যারা সাধারণ মানুষ যারা বুঝতে পারছি না, তাদেরকে একটু বলবেন যে কি গুণগত পরিবর্তন। না, গুণগত পরিবর্তন বলতে যে এই যে অর্থনৈতিক যে দুর্নীতি যে বিষয়টি আছে, এটি আসলে কিছু মাইন্ডসেট যেটা আর কি বলে, এই যে মাইন্ডসেট যে রাজুকে গেলেই পয়সা না দিলে কোনো কাজ হয় না, এরকম একটা মাইন্ডসেট আছে। আর রাজুকে কিন্তু এমন এক শ্রেণীর লোক যায়, রাজুকের সাথে আমাদের যে যা কাস্টমার, এরা কিন্তু দেখেন মানে কোনো না কোনোভাবে প্রভাবশালী হয়। তারা অর্থের দিক থেকে প্রভাবশালী অথবা সামাজিক মর্যাদার দিক থেকে প্রভাবশালী। তো অনেক ক্ষেত্রে তারা চায় যে আমাদের কর্মচারীর সামনে গিয়ে হয়তো তারা বলার সাথে সাথে সার্ভিসটা পেতে। এই যে এটা মেন্টালিটি হয়তো শেখ আব্দুল মান্নান, আমি বাড়ি বানাই নাই, রাজুকে যাই নাই, কিন্তু আমি আসলে ঠিক মানে আপনার কথা বিশ্বাস করতে পারতেছি না আর কি। কারণ আমাদের দর্শকরা যা বলতেছেন, তাদের অনেকে বাড়ি বানিয়েছেন, তারা
বলতে চাইছেন যে বিষয়টি ঠিক না? আমি বিনয়ের সাথে আমি আপনাকে আমি আমি আপনাকে বলবো যে শুধু কর্মচারী না, না, যদি- রাজুকের একদম অনেক মানে যে দর্শক এখানে যদি বাড়ি বানানো মালিক কোনো দর্শক এখানে বক্তব্য দিয়ে থাকে, আমি যদি ওনার বাড়ির নাম্বারটা আমাকে দিতেন, আমি অবশ্যই আপনাকে বলতে পারতাম পরবর্তীতে, আজকে বলতে পারবো না জি, যে মানে আসলে দেখে, কেন আসলে উনি ঘটনা কেন ঘটনা। উনি রাজুকের ওই ব্যক্তি কোনো কর্মচারীকে পয়সাটা দিয়েছিলেন, অর্থটা দিয়েছিলেন। কারণ তার একটা অবৈধ কাজকে জায়েজ করার জন্য সে রাজুকের একজন কর্মচারীর শরণাপন্ন হয়েছেন। আমি এটা বলবো। আপনাকে আমি এটা শোনাতে চাইছিলাম না, তবে আমি শোনাতে বাধ্য হচ্ছি আর কি। এভরি প্ল্যান পাস হতে মিনিমাম 1 লাখ টাকা লাগে ঘুষ। জনাব মান্নানের কাছে জানতে চাইছি এটা আপনি জানেন কিনা? এটি আমি এটাকে টোটালি ডিনাই করতে আমি চাচ্ছি না, তবে আমি মনে করি এই যে বিষয়টা, এই ঘুষটাকে ওভারকাম করার জন্য কিন্তু আমরা কিন্তু অনেকগুলো পদ্ধতি অ্যাডাপ্ট করেছি। যেমন আমরা ওখানে একটা সেবা মূল্যায়ন ফর্ম চালু করেছি। জি, সেবা মূল্যায়ন ফর্মে কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে এই দুর্নীতির বিষয়গুলি এত আলোচনা হয়েছে, এটা আলাদা একটা অনুষ্ঠান করতে হবে। আপনি যদি ড্যাপের ক্ষেত্রে ড্যাপ আটকে রাখার ক্ষেত্রে বাস্তবায়িত না হওয়ার ক্ষেত্রে রাজুকের ভূমিকার কথা যদি আচ্ছা, এখানে আমি একটা বলি, যেটা ইকবাল ভাই বললেন যে ড্যাব বাস্তবায়ন হয়নি, আদৌ বাস্তবায়ন হয়নি। আসলে ড্যাব গেজেট হওয়ার পর থেকে কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলছে। যদি ড্যাব যদি বাস্তবায়ন না হতো তাহলে আজকে ওই মধুমতি যে মডেল টাউন হিসেবে যেটা গড়ে উঠেছে সেখানে আজকে 10 তলা বিল্ডিং হতো। আদালতের নির্দেশে, আদালতের নির্দেশে আপনাদের হয়তো ইচ্ছাই ছিল। কোনোই না, কারণ এটা ডিটেইল প্ল্যানে এটা ফ্ল্যাট ফ্লো জোন হিসেবে চিহ্নিত আছে। এটা আমরা কখনোই সেখানে আমরা একটা বিল্ডিং এর অনুমতি দেয়নি এবং এই ধরনের একটা উদাহরণ দেখাতে পারবেন না যে কোনো ফ্ল্যাট ফ্লো জোনে আমরা কোনো বিল্ডিং এর অনুমতি না দেওয়া মানে বাস্তবায়ন নয়। আমি বলি এটা একটা অংশ। আপনি যেটা বলছেন যে খুবই ক্ষুদ্র অংশ, হ্যাঁ, না খুবই ক্ষুদ্র অংশ না, এটাকে রক্ষা করা। এই যে আমি এতক্ষণ পড়ে শুনেছি উদ্দেশ্য ড্যাপের না, আমি তো বলছি যে এটা একটা বড় একটা অংশ। জি, ড্যাপের যে ল্যান্ড ইউজ গুলো আছে এটাকে প্রিজার্ভ করা, এটাকে রক্ষা করা, এটাকে লালন করা, এটা কিন্তু একটা ড্যাপের বড় একটা অংশ। অবশ্যই সেটা তো আপনারা পুরোপুরি আর যেটা বলছেন যে সরিয়ে নেওয়ার বিষয়টা, কিছু কিছু আছে নন কমপ্লাই, একটা কিছু এলাকা এরিয়া আছে, যেমন কিছু নন কনফার্মিং জোন আছে, যেমন আপনার শেখ আব্দুল মান্নান, আমি কি স্পেসিফিক আপনাকে প্রশ্ন করতে পারি যে ধরেন 6টি সরকারি 10টি বেসরকারি প্রকল্প 2724টি শিল্প প্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল বিশ্বকোষ কমিটি, সেগুলি সরিয়ে নিয়ে কৃষি জমি, বন্যা প্রভাব অঞ্চল ও জলাশয় পুনরুদ্ধার করার কথা ছিল। এর কত অংশ বা কতটি হয়েছে, এটা কি আপনার কাছে? এটা আমি একটু বলি, এই ধরনের যে তথ্য এখানে আছে, এই তথ্যগুলো অনেকাংশে সঠিক, সেটা আমাদের ডিটেইল এরিয়া প্ল্যানে আছে, উল্লেখ করা আছে। নন কনফার্মিং জোন, সেখানে অনেক ইন্ডাস্ট্রি আছে আমাদের, সেখানে এগ্রিকালচার ল্যান্ড যদি আমরা দেখানো আছে, বাট ড্যাপেড এগ্রিকালচার ল্যান্ড বলতে কিন্তু অলরেডি সেখানে ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, অন্যান্য ফ্যাক্টরি আছে। তো সেটা একটা বৃহত্তর আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় করে এই জিনিসগুলো অ্যাড্রেস করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি মনে করি 2724টির মধ্যে কি ধরেন 2500টি হয়েছে এরকম আমরা বলতে পারবো, বা 2005টি অথবা দুটি না, এটি আমি বলি যে এটা কিন্তু অধিকাংশই কিন্তু এই ধরনের, আচ্ছা, অধিকাংশই কিন্তু এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যেমন আমাদের আশুলিয়া বা ওই সমস্ত অঞ্চল, এটা কিন্তু পুরোপুরি এগ্রিকালচার ল্যান্ড কিন্তু সেখানে গড়ে উঠেছে। এগুলো আমি তো বললাম যে এগুলি এত পর্যায়ক্রমে হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা আশা করছি যে পর্যায়ক্রমে হবে এবং এর কাজ শুরু হয়েছে। এবং না, এটা থেকে আমাদের দরকার, যেটা আমাদের ডিটেইল এরিয়া প্ল্যান যে ল্যান্ড ইউজটা আছে, যে সমস্ত ফ্ল্যাট ফ্লো, এগুলো প্রিজার্ভ করা কিন্তু এখন আমাদের এসেনশিয়াল। আর আরেকটা বিষয় আছে যেটা আপনি বলছেন, আমাদের লোকবলের ঘাট আছে। লোকবলের ঘাটতি প্রসঙ্গে আমরা আবার একটু আসছি। ইকবাল ভাই, আপনি যদি 1 মিনিট বলতেন, আমি আবার স্যারকে আমি 1 মিনিটই বলবো। আমি মনে করি যে এই দীর্ঘ আলোচনা বারবার উনি বললেন যে একটা কন্টিনিউয়াস প্রসেস, ধারা এবং এগুলি সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণের কথা বলতে বলতে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের সমস্ত প্ল্যাটফর্ম জোন হারিয়ে ফেলেছি, খালগুলি হারাচ্ছি। আপনার কাছে যে অভিযোগ করছে খাল পুলিশ হাউজিং করে, যমুনা প্রকল্প করে এবং যমুনা বসুন্ধরা প্রকল্প করে, চোখের সামনে এগুলি হওয়া সত্ত্বেও এগুলি হারানোর কন্টিনিউয়াস প্রসেস কিন্তু চলছে, কিন্তু ওনারা বলছেন এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। আমি শেষ খবরটা আপনাকে খালি জানাই, গত মাসে আফটার 3 years অফ ড্যাপ অ্যাপ্রুভাল নতুন করে সেই কমিটির মিটিং হয়েছে, সেই বিখ্যাত কমিটি। এবং তার মিটিং হওয়ার মূল উদ্দেশ্য কি জানেন? নির্বাচনের আগে এই সমস্ত জায়গাগুলো পরিদর্শন করে যেগুলো ইতিমধ্যে পরিবর্তন হয়েছে সেগুলোকে জায়েজ করার জন্য একটি বিশেষ তৎপরতা নেওয়ার উদ্যোগ নেওয়ার কথা সেখানে বলা হয়েছে। তার মানে ড্যাব বাস্তবায়ন তো দূরের কথা, ড্যাব যেন কখনোই বাস্তবায়িত না করা যায়, যেগুলো অন্যায় হয়েছে সেগুলো জায়েজ করা হয়, সেই কার্যক্রম 3 বছর পর নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এত বড় প্রবঞ্চনা, এত বড় ধৃষ্টতা
জাতি হিসেবে আমাকে দেখতে হচ্ছে, এটা লজ্জার ব্যাপার। আমার মনে হয় যে এই বিষয়টি আমাকে এই বিষয়টি একটু বলে স্যার আপনার কাছে আবার আমি একটু অন্য বিষয় আসতে চাইছি স্যার। 2009 সালে রাজুক 93টি স্থাপনা 13টি এলাকাকে সংরক্ষিত ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করে একটি গেজেট প্রকাশ করেছে, কিন্তু এসব স্থাপনা ও এলাকা রক্ষায় রাজুক এখন কি করছে? কারণ আমরা দেখেছি শাঁখারীবাজারে পেরিদাস রোডে রাজুকের ঘোষিত ঐতিহ্যবাহী ভবনের জায়গায় নতুন ভবন উঠছে, ছোট কাটার ঐতিহ্য নষ্ট করে এখন চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। স্যার এটা দিয়ে যে আপনি কি করে, আমি জানি যে স্যার এইসব ব্যাপারে আপনি খুব সরব, আপনি অনেক লিখেছেন, এটা ক্ষেত্রে স্যার আপনার মূল্যায়ন? মানে ওই যে যেটা আমি বলছিলাম আর কি, এই যে সংরক্ষণের ব্যাপারে, সেখানেও কিন্তু এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের উপর ইয়ে চলছে। এটাতে আর্কিওলজি আমাদের যেমন রাজুক, যেমন ওরা বলে যে এগুলো তো আমাদের পুরাতত্ত্ব বা এইটা তো প্রচুর, এই টানাপোড়েনের মধ্যে গিয়ে আপনার ঠিক রাজুক কিন্তু ওখানে কিন্তু তাদের ইফেক্টিভ কোনো রোল প্লে করতে পারছে না আর কি, কারণ করছে না, মানে এটা কাজে এখানে একটা কাইন্ড অফ অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি আছে। এটি ঢালাভাবে সত্য না, এটা যেটা বলা হচ্ছে, কারণ এটা তো অনুমোদন নিতে হবে রাজুক থেকে। আমরা কিন্তু এই ধরনের হেরিটেজ যে সমস্ত এলাকা আছে, এলাকাতে এরকম হাইরাইজ সত্য না, এটা যেটা বলা হচ্ছে, কারণ এটা তো অনুমোদন নিতে হবে রাজুক থেকে। আমরা কিন্তু এই ধরনের হেরিটেজ যে সমস্ত এলাকা আছে, এলাকাতে এরকম হাইরাইজ আপনি একটু বিস্তারিতভাবে বলবেন যে ছোট কাটারার যে জায়গা, সেই জায়গার মধ্যে আমরা বহুতল নির্মাণের কাজ দেখছি আর কি, তো সেটি কিভাবে হচ্ছে, সেটি কি আসলে ঐতিহ্যটাকে বাদ দিয়ে বাঁচিয়ে করা হচ্ছে কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, আপনি একটু বলবেন যে এই ঐতিহ্য এবং আপনারা যে 93টি স্থাপনা 13টি এলাকাকে সংরক্ষিত ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করেছিলেন, সেগুলিরই বা অবস্থা আমাদেরকে একটু জানাবেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব শেখ আব্দুল মান্নান ঐতিহ্য সংরক্ষণের ব্যাপারটি নিয়ে আমরা আচ্ছা, আমি ঐতিহ্য সংরক্ষণের আগে একটা বিষয় যেটা ইকবাল ভাই একটা বিষয় উল্লেখ করেছে, যে ড্যাপের বিষয়ে আমি আর ঘুরে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে উনি বললেন যে রাজুক, পূর্বাচল এবং ঝিলমিলে ড্যাপ ভায়োলেশন করে ডেভেলপ করতেছে। এটা কিন্তু সঠিক না। আমাদের কিন্তু ওখানে ড্যাপ পরিপূর্ণভাবে ফলো করে, ড্যাপের যে ওভারলে দেখানো আছে সেটা ফলো করে কিন্তু করা হচ্ছে। আজকে কমিটি করা হোক ইন্ডিপেন্ডেন্টের পক্ষ থেকে, আমরা তদারক করে এটার উপর। না, ওইটা না, আমি বলছি ড্যাপে ওইটাকে ড্যাপে এটাকে ওভারলে জোন দেখানো আছে, এবং সেটা ওভারলে সেখানে রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে এটা ওভারলে দেখানো আছে, এবং ড্যাব যেভাবে নির্দেশনা দিচ্ছে ঠিক সেই আলোকে কিন্তু পূর্বাচল, ঝিলমিল এই সমস্তগুলো একটু ভায়োলেশন করা হয়নি। নো, নেভার। আমি গত শনিবারে আমরা গিয়েছি। আরেকটি বিষয় ড্যাপ রিভিউ যে সংক্রান্ত বিষয় যেটি উনি মন্তব্য করলেন, আসলে ড্যাপ যখন গেজেট হয় তখনই কিন্তু এই রিভিউ কমিটির সেদিনই ফর্ম করা হয়েছিল। আসলে আমরা এটা কিন্তু ওই যে জায়েজ করার জন্য করা হচ্ছে, ইট ইজ নট কারেক্ট। হ্যাঁ, আমাদের ভিতরে মাঝে একটা মিটিং হয়েছে, আমরা আসলে ড্যাপ বাস্তবায়ন আমরা করেছি, কিন্তু এর ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি নাই তা না, কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আছে যেগুলোর জন্য মানুষ সাফার করতেছে। সেইগুলো একটু দেখে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপরে এগুলো একটা সলিউশন দেওয়ার জন্য রিভিউ কমিটি যেহেতু হয়েছে। জনাব শেখ আব্দুল মান্নান, আপনি অনেক পুরনো একজন সরকারি কর্মকর্তা, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আপনার কি মনে পড়ে, আমার মনে পড়ে না আমার 15 বছর সাংবাদিকতা, যে যেদিন মন্ত্রী পরিষদের সবাই কোন একটি বিষয় অনুমোদিত হচ্ছে সেদিনই সেটি রিভিউ করার জন্য কোনো কমিটি হয়েছে কিনা, বা সেদিনই সেটি রিভিউ করার কথা বলা হয়েছে কিনা? আপনার কি মনে পড়ে? আমার মনে পড়ে না। আমার অবশ্য 15 বছর, যদি আমি না, এটা আমি বলি, এটা ড্যাপ নিয়ে অনেক ওই সময় যখন ড্যাপের কথাটা যদি আমরা বাদও রাখি, যে কোনো একটা কিছু অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়, সেই সভাতেই সেটি আবার পর্যালোচনার কোনো বিষয় সামনে এসেছে কিনা? না, ওখানে কিন্তু সিদ্ধান্তটা এরকম হয়েছে যে এটা পর্যালোচনা সাপেক্ষে, এটা কিন্তু বলা আছে ওই অনুমোদনের ক্রাইটেরিয়ার ভিতরে বলা আছে পর্যালোচনা সাপেক্ষে এটা অনুমোদন করা হলো। হ্যাঁ, সুতরাং এটা একটা ঠিক আছে, বৃহত্তর স্বার্থে এটা যেটা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, বৃহত্তর স্বার্থে, বৃহত্তর স্বার্থে করা হয়েছে। 44% বস্তিবাসী থাকে না, সেই বৃহত্তর স্বার্থের মধ্যে আরো 34% মধ্যবিত্ত থাকে না, সেই বৃহত্তর স্বার্থের মধ্যে কে থাকে? 13 থেকে 14% উচ্চবিত্ত মানুষ। ইকবাল ভাই, স্যার জানি কি বলতে চাচ্ছেন? আমি যেটা বলছিলাম, ওই আপনার যে অ্যাক্ট আছে সেখানেও কিন্তু সমস্যা আছে। সমস্যা আমি যেটা বলছি যে এই যে বাস্তবায়নের ক্ষেত্রে যেটা হয়, যে ইনফ্লুয়েন্সিয়াল লোকদের সুবিধা করে দেওয়ার মতো একটা প্রভিশন আছে, যে অনেক ল্যান্ড ইউজ আছে যেটা কিন্তু মানে রাজুকের চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে এটা কিন্তু ইয়ে করে দিতে পারেন। ওই এই একটা ইয়ের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে
আপনার ওই যে খালি জায়গা রিক্রিয়েশন প্লেস কিন্তু রেসিডেন্সিয়াল জায়গায় কনভার্টেড হয়ে যাচ্ছে, এরকম কিন্তু ঘটনা ঘটছে আর কি। না, এটা আমরা এখন হয়তো এটা কমেছে, কিন্তু এটা ডিটেলিজেশন হওয়ার পরে এই ধরনের আমরা আমার মনে হয় যে কোনো জনাব পদক্ষেপ শেখ নেই। আব্দুল মান্নানের সঙ্গে আমি একটা বিষয়ে শুধু করি যে উনি প্রথমেই যেটা বলেছেন যে এটা শুধুমাত্র আসলে রাজুকের ব্যাপার নয়, আসলে অনেকগুলি ব্যাপার সম্পৃক্ত, এবং স্যারের কথায় আবার ফিরে আসতে হবে যে নগর সরকার হলে হয়তো কিছুটা সমাধান হতো সবার মধ্যে একটা সমন্বয়ের ক্ষেত্রে। জনাব শেখ আব্দুল মান্নান, আপনি যদি 20 সেকেন্ড আর বলেন যে আপনি কোনো কিছু যদি যুক্ত করার থাকতো আর কি, যে আমরা সবাই মিলে শুধু আপনাকে আসলে দোষারোপ করছি। না না, এখানে আসলে যেটা আসছে, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বাসযোগ্য ঢাকা, জি, এখন লিভেবল ঢাকা সিটি করতে গেলে শুধুমাত্র রাজুকের একার পক্ষে সম্ভব না, এখানে এর সাথে আরো অনেক কিছু জড়িত, অনেক সংস্থা জড়িত আছে, সিটি কর্পোরেশন আছে, যেটা স্যার শুরু করেছিলেন যে সব সময়, হ্যাঁ যেটা স্যার বলছে, সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে, সকলকে একটা এগিয়ে আসতে হবে, শুধু সমন্বয় কাজের মাধ্যমে সমন্বয় করতে হবে, শুধু মুখে মুখে মিটিং করে তো লাভ নাই, কাজের মাধ্যমে সমন্বয় করতে হবে। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, আমি মনে করি যে তাতে এই লিভেবল ঢাকা শহর সিটি আমরা আশা করব যে বাসযোগ্য শহর খুব অচিরেই হবে। ইকবাল ভাই, আমরা 20 সেকেন্ড আপনার কাছে শুনতে চাই। আমি পরিষ্কারভাবে মনে করি যে দায়বদ্ধতা নিশ্চিত করার কাজটা জরুরি, এবং রাজুকের মাধ্যমে সেটি আমি কখনোই সম্ভাবনা দেখি না, কারণ রাজুক সরকারি কিছু কর্মকর্তা দ্বারা পরিচালিত। নগর সরকার অথবা জবাবদিহিমূলক একটি ব্যবস্থাপনা, যেখানে জনগণের সাথে সরাসরি তার সম্পর্ক রয়েছে, জবাবদিহিতা রয়েছে, এইরকম ব্যবস্থাপনা ছাড়া সমন্বয়হীন এই ঢাকার আর কোনো ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। স্যার, আপনি যদি সেটা আমার বলতেন। কথা হচ্ছে যে একটা শহর কিন্তু একটা হিউম্যান বডির মতো আর জি, এবং এটা টোটালি আপনার বডির মতোই, তার হাত পা যেমন, কাজে এই বডিটাকে, শহরটাকে যদি চলতে হয়, তাহলে আমাদের হিউম্যান বডির যে ব্রেন, একটা ব্রেন থাকতে হবে। আমার হাতের জন্য একটা যদি ইয়ে থাকে, পায়ের জন্য যে থাকে, তাহলে মানে আমার বডি চলবে না। কাজে এই শহরের জন্য যদি নগর সরকার না করা হয়, তাহলে কিন্তু মাল্টিপল ব্রেন দিয়ে এটা চলবে। আমরা আশা করব যে ঢাকা অনেক বাসযোগ্য শহরে উঠবে। আমাদের অনেকের আশার শহর এই ঢাকা। আপনাদের তিনজনকে আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।